আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বে অতিথি সাংবাদিক, কবি একথা ছিলেন, এখনো হয়তো মননে ধারণ করেন এবং কাজও করে যাচ্ছেন। এখন উনি অসুস্থ, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রকাশ চন্দ্র শাসমল। নমস্কার দাদা, আপনাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। আপনি ভালো আছেন এখন? হ্যাঁ, অনেকটা ভালো আছি। অনেকটা ভালো আছেন। আপনি প্রথমত আপনি সাংবাদিকতা শুরু করেছিলেন, তাই তো? আচ্ছা, আপনি কি শিলিগুড়িতেই ছিলেন, না আপনার শুরুর দিকটা একটু আমাদের যে আড্ডাগুলির অন্দরমহলের দর্শকেরা রয়েছেন, আপনি তো শিলিগুড়ির বহু পুরনো বাসিন্দা, একটু জানতে চাইবো আপনার শুরুর দিকটা। আপনি শহরে কি এখানেই জন্ম, না এসেছেন কোথাও, সেই জায়গাটা একটু বলুন আমাদের দর্শকদের। এই যে ক্যামেরা। আমি যখন 1919 হ্যাঁ সরি 1982। আচ্ছা, আমি শিলিগুড়ি কলেজে পড়াশোনা করলাম, গ্রাজুয়েশন করলাম। ছোটবেলা থেকে আমার লেখালেখি ঝোঁক ছিল। আচ্ছা, প্রথমে আমাকে সবাই কি হবে, আমি তো কবিই হবো। ধন্যবাদ, মাধ্যমিক স্তরে পড়াশোনা করি। ভাগ্যবশ করে আমি এখন সাংবাদিকতার চাকরি নিলাম। আচ্ছা, সাংবাদিকতায় আপনি মানে আপনি মনে করলেন যে কলেজ পাশ করার পর যে আপনি সাংবাদিকতা করবেন। আচ্ছা, প্রথম কোন কাগজে আপনি জয়েন করেছিলেন? উত্তরবঙ্গ সংবাদে কাজ করছিলাম। আচ্ছা, উত্তরবঙ্গ সংবাদে আপনি কাজ করেছিলেন সাংবাদিক হিসেবে? 82-84। আচ্ছা, ওটাই আপনার প্রথম ছিল? হ্যাঁ। তারপর? এরপরে আমি এলাম জনপদ সমাচারে। জনপদ সমাচারে। আচ্ছা, তারপর লাগাতার কাজ করলাম। আচ্ছা, 17 সাল পর্যন্ত। কত? 17। ও আচ্ছা, তাহলে 2017 সালে হ্যাঁ পর্যন্ত কাজ করলাম। আচ্ছা, আর পাশাপাশি আপনি লেখাও চালিয়েছেন? সমানে চলতো। আচ্ছা, একদিন আমি 25টা কবিতা লিখেছিলাম। আচ্ছা, যার জন্য অনেকে বলতো তোর নাম শাসমল না, অভিযানন্দ। আমি তখন একটা কাজ করলাম, অভিযানন্দ সেনগুপ্ত মোবাইল লেখা চালাতাম। হ্যাঁ, কবিতানন্দ সেনগুপ্ত। ও, সেই ছদ্মনামে? হ্যাঁ। বাহ, কবিতানন্দ সেনগুপ্ত। মিলেছে, ছন্দ মিলেছে তো। তো এখন আমি কবিতা ছাড়িনি। আচ্ছা, এবার আপনাকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বহুদিন হলোই চিনি, এবং আপনাকে চিনি জনপথ সমাচার এই মানে এই সাংবাদিক হিসেবে চিনি, কেননা আমি যত অনুষ্ঠান করেছি আপনি এসেছেন। হ্যাঁ, সেভাবেই আর কি জনপথ সমাচারের সাংবাদিক হিসেবে আপনি এসেছিলেন, তাই তো? আচ্ছা, একটু আসতে কষ্ট হয়েছে। প্রথমে শুরু করি লেআউট ডিজাইন। হ্যাঁ, লেআউট ডিজাইন। আচ্ছা, এবার আপনার মানে জার্নি, মানে এই কাজটা যে আপনি শিখেছেন। হ্যাঁ, উত্তরবঙ্গের একজন স্টাফ আমাকে শিখিয়ে দিয়েছিল। আচ্ছা, এইভাবে এই কাজটা করতে হবে। হ্যাঁ, সেটিং বলে বাংলাতে, চলতি কথায়। তো ওই কাজটা আমি জানতাম। তারপর বসে গেলাম, তো কাজটা ছেড়ে দিলাম। 82 সালে কাজটা আমি ছেড়ে দিলাম। কেন আপনি ছাড়লেন কেন? ওই বিয়ে হয়ে একটা ঠিক কাজে লাগেনি। আচ্ছা, আপনার কোনো কারণে অসন্তোষ তৈরি হয়েছিল সেই সময়, কত বছর আগে? আচ্ছা, তো 1950 সালে যে কাজটা আমি সেই জন্মসমাজের কাজ করছি, তো ওই সময়টা লেআউট ডিজাইন হিসেবে কাজ করতাম। আচ্ছা, লেআউট ডিজাইনার হিসেবে। হ্যাঁ, তারপরে মালিক প্রধান লেখালেখি করে ভালো ফ্যামিলি ছেলে আসিস, তুই কাজ কর, তুই সাংবাদিকতা কাজ কর। আচ্ছা, তারপর আমার ভেঙে নেবো। তো আমি সাংবাদিকতা 6 মাস ঢোকার পর সাংবাদিকতার সুযোগ পেলাম। ও, মানে আপনি ওই লেআউটের কাজগুলো করতেন পাশাপাশি? আচ্ছা, নাইট ডিউটি হলাম। ভাবলাম কি এভাবে করলে হবে না, আমাকে বলেছিল যে তুমি সাংবাদিকতা করতে হবে। তো আমি যখন বললাম যে এইভাবে তো হয় না, আমি তো নাইট ডিউটির জন্য কাজ চাকরি গ্রহণ করিনি। দিনের আলোতে কাজ করার যে কোনো কাজ আমার ছোট ছিল না। তো আমি প্রথম শুরু হলাম, প্রথম ডিউটি হলো ডে। তারপর হয় না, বিভিন্ন লোককে কাগজ পাঠাতে হয়, কাগজগুলো অ্যাড্রেস লিখে আমি পাঠিয়ে দিতাম পোস্ট অফিসে।
তো আমার তো কাজ কোনো সব কাজই ভালো লাগে সবার, কিন্তু আমি ভাগ করিনি। পর ধাপে উঠলাম, উঠে কিরকম ভাবে মানে প্রমোশন হলো আপনার? প্রমোশন না, তাহলে? সবাই কাজ করলো না, এবার গন্ডগোল হলো। গন্ডগোল হওয়ার পরে ওরা ছেড়ে চলে গেল। তখন 6 মাস ধরে স্ট্রাইক ছিল, 6 মাস স্ট্রাইক চলছিল। তারপরে অফিসিয়াল ভাবে খোলা হলো। হুম। তখন আমি একদম সিনিয়র হয়ে গেলাম। তো আমার আন্ডারে 2-3 জন কাজ করতো, এখন তো দেখা হয় ওরা কাজ করছে। আর আচ্ছা। 57 বছর বয়সে হুম। আহ, আপনি সেখানে সাংবাদিকতার কাজ করতেন এবং হ্যাঁ। আপনাকে সাংবাদিক হিসেবে পেয়েছি। বলে দিল আর কি। হুম। এবার বলি যে আপনার সাংবাদিকতার প্রসঙ্গগুলো আসবে, আপনি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, পাশাপাশি আপনি একটা পত্রিকা করেন, হ্যাঁ, সেটার নাম একলব্য। রাইট। হ্যাঁ, সেটা কবে থেকে করেন? 80 সাল থেকে শুনেছি। 80 সাল থেকে? আচ্ছা, তার মানে আপনার এই কর্মজীবনে প্রবেশের আগে থেকেই করেন? হ্যাঁ, আচ্ছা। ওই মাঝখানে হয়ে গেল কি, আমার মা ছোটবেলা থেকে নেই তো। হ্যাঁ। মা ও। ছোটবেলা থেকে নেই। তখন ভাবলাম এই মায়ের নামে কিছু করি। যখন একলব্যের 30 বছর পূর্ণ হলো, ভাবলাম এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য একটা কম্পিটিশন শুরু করি। আচ্ছা, না একলব্যের তো সেটা তো পরবর্তীতে আপনি ভাবলেন, কিন্তু 80-তে আপনার বয়সও তখন অনেক কম, ধরুন আজ থেকে এত বছর আগে, 50 বছর আগে প্রায়, সেই 80 সালে আপনি কেন ভাবলেন যে একটা পত্রিকা করা দরকার শিলিগুড়ির মতন এরকম একটা জায়গায়? সেখানে আসলে আমার মনে একটা জায়গা হলো, ভগবান জায়গা দিয়েছে হয়তো। তখন আপনি কি করতেন? আপনি তো তখন কলেজে পড়তেন। হ্যাঁ, কলেজে পড়তাম, হুম। ওর পাশাপাশি কবিতা লিখতাম। হ্যাঁ। তো ভাবলাম কি, হঠাৎ মনে হলো যে আমি যদি একটা ছোটখাটো খাটো কাগজ বের করি, আচ্ছা। তো আমি যেমন লিখবো তেমনি অন্য লোকের নতুন নতুন লেখক পাওয়া বাহ। যাবে। আচ্ছা, তখন কি শিলিগুড়িতে হ্যাঁ। কিরকম পরিবেশ ছিল? শিলিগুড়ির পরিবেশ সাহিত্যের হিসেবে ভালোই ছিল। যেমন কারা ছিলেন তখন? বিমল কুমার ঘোষ ছিল, হরেন বাবু ছিল, আচ্ছা। আর নির্মল চক্রবর্তী ছিল। হ্যাঁ, উনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, হ্যাঁ, বয়েজ স্কুলের শিক্ষক ছিলেন। নির্মল ঘোষ ছিল। হুম। নির্মল দীপক দা এখনো আছেন? না, মারা গেছে। দীপক দা? নির্মল বাবু, হ্যাঁ, নির্মল স্যার তো, হ্যাঁ। নির্মল কুমার ঘোষ। চক্রবর্তী। চক্রবর্তী একজন আছেন, আর নির্মল কুমার ঘোষ রাইটার আছেন। হুম। তো আমি ওনাকে শ্রদ্ধা করতাম, ওনাকে গুরুদেব বলতাম, বলে ডাকতাম। হুম। গুরুদেব নমস্কার নেন, এসব হুম। চলতো। সবচেয়ে ভালো লেগে গেলাম শিলিগুড়িতে। আসলে আমার লেখা, পত্রিকা লেখাগুলো ঠিক তেমন হয়ে ওঠে না, কারণ সবাইকে জানানোর জন্য, লেখার জন্য আমার আবেদন ছিল হুম। যে নতুন নতুন লেখক হয়, যেমন মৌসুমী হুম। অল ইন্ডিয়া রেডিওতে শিলিগুড়ি শাখায়, হুম। হুম। কি বলে ওটা, কাজ করে ও আর কি ওখানে। হ্যাঁ। না অনেক কম্পিটিশন হয়, চিঠি। আচ্ছা, হ্যাঁ, প্রত্যুষা। হ্যাঁ, প্রত্যুষা। হুম। বলে তুমিও লেখো না, ও হুম। প্রত্যুষাতে লেখো। হুম। তো লিখলো, প্রথম হয়ে গেলেন। হুম। আর ওখানে রহস্য আছে কি, মানে 1 মাস পর্যন্ত একই বিষয়বস্তু নিয়ে হুম। আলোচনা হয়, লেখা হয়। হুম। তো ওই লেখাতে ফার্স্ট খুব কঠিন। বাহ, আপনি কি শোনেন প্রত্যুষা? হ্যাঁ। বাহ, খুব ভালো। একটা কিন্তু ভালো আমরা এই জায়গাটা একটা পেলাম যে প্রকাশ দা এখনো নিয়মিত কিন্তু প্রত্যুষা শোনেন, এবং আমি নিজে একজন রেডিওর কর্মী, সেই হিসাবে আমার এখানে একজন সাংবাদিক, একজন কবির মানে পডকাস্ট চ্যানেলে, আমার পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকার নিতে এসে আমার রেডিওর প্রসঙ্গ উঠে গেল। সেজন্য আমি আলাদা করে এটা উল্লেখ করলাম যে হ্যাঁ, রেডিও আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই শোনেন, এবং এখন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের আকাশবাণী শিলিগুড়ি। প্রকাশ দা, আপনি এখনো তাহলে রেডিও শুনছেন, এটা শুনে আমার খুব ভালো লাগলো। এবার আমরা একলব্যের, আমার খুব ভালো লাগে বন্ধুদের মৌসুমীর কথা বলি। হুম, সবচেয়ে ভালো লাগে একদম প্রথম লেখা, লেখিকা প্রথমেই চান্স পেয়ে গেল। হ্যাঁ, খুব হ্যাঁ, খুব হৃদয়টা খুব ওই দিন খুব বাহ, আনন্দিত খুব ছিলাম। ভালো। আসলে আপনি এই ভালোবাসার জায়গা থেকেই আপনি হ্যাঁ। একলব্যটা শুরু করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই পরপর আপনি কতদিন বাদে বাদে একলব্য বের করতেন? সেই 80 থেকে আর কি। বছরে 4খানা বের হয়। বছরে 4খানা? আপনি এগুলো নিজের খরচেই বের করতেন? হ্যাঁ, না কিছু উঠতো, কিছু আপনি পেতেন? আচ্ছা। তো আমার না, সেটা তো আপনি এত ঘন ঘন কাগজ বের করতে হলে আপনার তো বিজ্ঞাপন চাই। 1982 আগে 80 বছর, 82 সাল থেকে কন্টিনিউ চলছে। আচ্ছা, ও 82 সাল থেকে। 30 বছর যখন পূর্তি হলো, তখন আমি ভাবলাম যে মায়ের সিঁড়িতে একটা কম্পিটিশন
রেডি করি। আপনার একলব্যে তো আমিও লিখেছি। হ্যাঁ, হ্যাঁ, 2 বার মানে লেখা যাবে। আর এইভাবে আপনি মানে পরপর পরপর কোনো বাদ পড়েনি? না, আমার ইচ্ছে ছিল কি, এখন আছে যেমন নতুন লেখক আসুক, হুম, ওই জন্য যদি কোনো কিছু করা যায়। একদম তাই। অত জায়গায় তো পাঠক পাঠিকা যেমন নাই, মানে হ্যাঁ। মনে হয় কি এই কাগজ থেকে অবহেলা করে আছে। হুম, তারপরে আমি ভাবলাম মাইন্ড সিটি একটা কম্পিটিশন করি, ওই দিন থেকে চলছে হুম। কম্পিটিশনটা। 1930 সাল থেকে, সরি 2000, যাই হোক 1982 সাল থেকে ঠিক 30 বছর পূর্তি উপলক্ষে করা হয়, এখনো হচ্ছে। সাংস্কৃতিক জগতে যারা যারা কাজ লিখেছেন, আমি আরো ভালো একটা আন্দোলনের মতো গড়ে উঠুক। একদম তো তাই। এখন খরচা কাজে উঠে না তো, হ্যাঁ, কিন্তু ঠিক, আমি বসে ঠিক। গেছি ঘরের মধ্যে বসে সেটাই কি করব? সেটাই সেটাই কি করা সেটাই যায়? এবং সেই কারণেই আপনার কাছে আসা যে আপনার যে এই এত শারীরিক প্রতিবন্ধকতা তার মধ্যে থেকেও আপনি যে আপনার মননশীল মনটাকে বাঁচিয়ে রেখেছেন, আপনার কবিতার মননটাকে চেতনাটাকে আপনি সচল রেখেছেন। আপনি এখনো কবিতা লিখছেন। এই দেখুন, ওরা বেঁচে থাকে, এই বইটি আমার হাতে, এবং আরো প্রচুর বই আপনার। কতগুলো বই রয়েছে? বই রয়েছে 9টা। 9খানা বই রয়েছে, কিন্তু হয়তো কম। আপনি তো প্রতিদিন লেখেন একটি করে। না, এখন 933 32টা কবি এখন ব্রডকাস্টিং হয়েছে। আচ্ছা, মানে আপনি ওটাকে, আমি দেখেছি আপনি ওটাকে সোশ্যাল মিডিয়ায় হাতে লিখে। ফেসবুকে ইয়ে করি, তো ফেসবুকে অনেক বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে। তাই জন্য আমি সবাই কলম ধরুক, এটা আমার আবেদন ছিল। ঠিক, সামাজিক পরিবেশটা আরো উন্নতি করুক। একদম। তো আমি এখানে 79 থেকে দাদা শিল্পী কলেজে কবিতা ছিলেন বিকাশ চন্দ্র সাগর, আচ্ছা। এখনো রিটায়ার হয়েছেন। তো ওনার হাত ধরে আমি শিলিগুড়ি প্রথম আসি 79-এ। হ্যাঁ, এরপর থেকে আপনার লেখা শুরু হয়। লেখার আপনি আপনি যে লিখবেন, এইটা কবে থেকে আপনার মনে হলো? প্রথম লেখা কোথায় ছাপা হলো, এগুলো আপনার মনে আছে? হ্যাঁ, 1980 সালে হ্যাঁ, থেকে বেরোচ্ছে একলব্য। 80 না, সরি 82 সাল থেকে। আপনি বললেন 82 সাল থেকে। আর তার আগে আপনার যে লিখবার এই যে একটা মন, লিখবার যে একটা ইচ্ছে, সেটা আপনার কবে মনে হয়েছিল? ওই 82 সাল থেকেই আমার মনে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এবং সেই কারণেই আপনার এই কাগজটা করা এবং এত দূর পর্যন্ত কাগজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপরে আপনার হঠাৎ কি হলো যে আপনি হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন? ও অসুস্থ হয়ে নানা রকম অনিয়ম। অনিয়ম? এখানে প্রায় এই রোগ ছড়িয়ে পড়ছে। সবাই ডাক্তারবাবু বললেন এই ঠান্ডা থেকে রোগের আচ্ছা, আচ্ছা। আমি যখন ক্লাস মাধ্যমিক স্তরে পড়ি, তখন থেকে এই সমস্যাটা ছিল। ব্যথা? ব্যথা না, ব্যথা না, তখন কি হঠাৎ হঠাৎ চক্কর দিত আমাকে, চক্কর। আচ্ছা। হঠাৎ আমি যেন ঘুরছি, তো ওই যে তো ডাক্তার দেখালাম, বলে কিছু না, ওইটা আপনার ঠান্ডার জন্য হয়েছে। এখন দেখছি শিশুন্দু স্যার, শিশুন্দু পাল দেখছেন আমাকে। আচ্ছা। ভালো আছে। আগে এমন হয়েছিল একদম দেওয়ালের সঙ্গে পশু লাগে, যেন আমি আর নট করতে পারি, ওরা স্টিল হয়ে যাবো। তো অনেক পরে আবার ছাড়বে। এখন একটা নতুন প্রবলেম দেখা গেছে যে হঠাৎ হঠাৎ আমি হাঁটলে, হঠাৎ হঠাৎ দৌড়ানোর পরে খুব কষ্ট হয়। যেখানে ধাক্কা পাবো তারপরে ঠিক হয়ে যাবো। সেদিন রাতে যখন আমি উঠছিলাম বাড়ি বাথরুমে যাওয়ার জন্য, তখন হঠাৎ করে স্পিড বেরিয়ে গেলো, জলে লাগলো। এবার ঠকাস করে আমি গেলাম, আমার মাথা ফাটলো। না, মাথা ফাটেনি, অল্প ছুঁয়ে গেছে, এখানে লাগছে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই চিকিৎসায় রয়েছেন, আপনার শারীরিকভাবে আপনি আগের থেকে একটু ভালো রয়েছেন এবং আশা করবো আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। কেননা আপনার শরীর সুস্থ থাকলে আপনি এই অসুস্থ শরীরেও আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং বছরে একটা অনুষ্ঠানও করেন, আপনি একলব্য সম্মান দেন, হ্যাঁ, পত্রিকা করেন, পাশাপাশি আপনি লিখছেন। চাইবো যে আপনার এই যে সুন্দর মনটা, এই যে আপনার শিল্পীর একটা মন, সুন্দর একটা মন, এটাকে আপনি বাঁচিয়ে রাখুন এবং এর জন্য আপনার শারীরিক সুস্থতা ভীষণভাবে দরকার, তাই তো? অথচ আপনি এই শিলিগুড়িতে দাঁড়িয়ে আপনি 1982 সাল থেকে একটি কাগজ আপনি
করে যাচ্ছেন। প্রথম এটা তো মানে একটা বিশাল ব্যাপার, প্রথম মানে লেখা- লিটল ম্যাগাজিন আন্দোলনের ক্ষেত্রে একলব্যের নাম, এটা তো থাকাই উচিত। এখন অনেক মেম্বাররা অনেক আমার হেল্প করেন, আচ্ছা, অনুষ্ঠানে প্রায় মৌসুমি করে ওরা হ্যাঁ। হাত দিয়েছে। হ্যাঁ, আর শ্রী মিত্র হুম। আর মানে আপনাকে অনেকে সহযোগিতা করে। হ্যাঁ। অবশ্যই সহযোগিতা তো দরকার, না লিটল ম্যাগাজিন তো। মৌসুমের নেতৃত্বে এখন অনুষ্ঠানটা ভালো চলছে, ওরা অনেক আচ্ছা। সাজিয়ে দেয়, সুবিধা হয়েছে। আচ্ছা, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন এটা চাইবো, এবং আপনি নিয়মিত ওষুধটা খাবেন। ওষুধটা আপনি খান তো? হ্যাঁ, আচ্ছা, আর ঠান্ডা লাগাবেন না একেবারেই, ঠান্ডা লাগালে আপনার এই ব্যথাগুলো। হ্যাঁ, আচ্ছা। আপনি কি আপনার লেখা কোনো কবিতা আপনি পড়তে পারবেন? না, আচ্ছা, ঠিক আছে, দেখি কোনোভাবে পৌঁছে দিতে পারি কিনা। জীবন যুদ্ধ, প্রকাশচন্দ্র শাসমলের লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাই। ওনার শারীরিক প্রতিবন্ধকতার জন্য উনি স্বকণ্ঠে পড়তে অসুবিধা হচ্ছে, এবং তার দৃষ্টিরও কিছু সমস্যা রয়েছে। জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক, যেখানেই হাত দেই সেখানেই গরমিল। শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা হয় না, তবুও ছাড়িনি যুদ্ধ, জানি যুদ্ধের পরই শান্তি আসবে। কোথাও যেন কাটছাট হচ্ছে, পরগাছা হয়ে বেঁচে থাকা এক কঠিন যন্ত্রণা। জীবন যুদ্ধে জয় নিশ্চিত, শুধু অপেক্ষায় থাকা। দেখুন কতটা আশাবাদী। আশাবাদী না হলে প্রকাশ দা তার এই সুন্দর মনটাকে বাঁচিয়ে রাখতে পারতেন না। চাইবো প্রকাশটা খুব তাড়াতাড়ি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। উনি মানসিকভাবে যথেষ্ট উন্নত, সেটা তার কাজের মধ্য দিয়েই আমরা টের পেয়েছি এবং প্রতিনিয়ত টের পাচ্ছি। এভাবে উনি কাজটা করে যাচ্ছেন দীর্ঘ এত বছর ধরে, এবং আর্থিকভাবেও হয়তো অনেক রকম তার সমস্যা রয়েছে। এ সত্ত্বেও শিল্প তো থেমে থাকে না, সৃজনী শক্তি কখনো থেমে থাকে না। প্রকাশ দা খুব ভালো হয়ে উঠুন, আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। নমস্কার। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানে শেষ করছি, আবারও আগামী সপ্তাহে। নমস্কার।